ওকে, আমরা মেনলি আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমরা এর আগে সি শিখেছো এবং আজকে তোমাদের নেক্সট জেন বলতে পারো প্রোগ্রামিং এর, এটা তোমরা পাইথন শিখছো। মাঝখানে আরো অনেকগুলো জেন হয়, এগুলো তোমাদের শেখালোই না। সি প্লাস প্লাস, জাভা। মেনলি আমাদের সময়তে আমরা ফার্স্ট সেমিস্টারে সি সি প্লাস প্লাস শিখে গেছিলাম, সেকেন্ড সেমিস্টারে জাভা শিখেছিলাম, আর থার্ড সেমিস্টারে আমাদেরও এসএসসি পেপারে পাইথন ছিল। তো তোমাদের তো সি প্লাস প্লাসও নেই, জাভাই নেই। তোমাদের যে সিলেবাস বানিয়েছে সেই একই অর্গানাইজেশন 3টে সেমিস্টার ধরে ঘুরে বেড়াচ্ছে। সে ঠিক আছে, ঘুরালে তাও কিছু করার নেই। আচ্ছা, পাইথনে তাড়াতাড়ি এক মিনিট পেজটার সেট আপটা করতে হবে। প্রোগ্রামিং বলার আগে তোমাদের এর আগেও বলেছি বেসিক কিছু জিনিস যেগুলো জানা খুব দরকার, সেটা এখানেও বলছি। পাইথন প্রোগ্রামিং ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন স্যার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ? বিকজ অফ, কারণ তুমি নর্মালি এমন একটা ল্যাঙ্গুয়েজ চুজ করছো যে ল্যাঙ্গুয়েজটা সবাই বুঝতে পারে। যেমন শুধুমাত্র আমি বলছি, তোমরা কেউ বুঝতেই পারবে না আমি কি লিখছি। তোমরা তোমরাও কিন্তু সেটা বুঝতে পারবে, যাতে ওয়ার্ল্ড ওয়াইডে মানে গ্লোবালি এমন একটা ল্যাঙ্গুয়েজ ডিস্ট্রিবিউট বা ইন্ট্রোডিউস করা হয়েছে যাতে সবাই বোঝে, মানে হিউম্যান রিডেবল একটা ল্যাঙ্গুয়েজ। সেই জন্য আমরা পাইথনকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলবো। আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলোকে বলি? যেগুলো মেনলি বাইনারি ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ হয়, যেগুলো 0 1 এই ফরম্যাটে লেখা হয়, সেগুলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ সেটা জানতে হলে তোমাকে আগে শিখতে হবে বা বুঝতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে না। তো আমরা মেনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো লিখে থাকি। এবার তুমি বলতে পারো, স্যার পাইথন যে কি করে লিখছো, কিভাবে কোডিং করছো, সেটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি সেটা বুঝতে পারছো না কারণ তুমি ওখানকার প্রপার সিনট্যাক্স বা প্রপার অ্যাকচুয়াল ওয়ার্ডটা তুমি জানো না। কিন্তু লেখার মানে তো বোঝো, তোমাকে তুমি লিখছি প্রিন্ট হ্যালো ওয়ার্ড, ঠিক আছে না? তো প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লেখা, তো তুমি প্রিন্ট মানে বোঝো না? ওয়ার্ড গুলো কি পড়তে পারো না? তুমি সবই পড়তে পারো, কিন্তু সবই তো ইংলিশে লেখা। কিন্তু লজিক্যালি ওটার এক্সেপশনালি কি শো করতে চাইছে বা ওটা কি দেখাতে চাইছে সেইটা তুমি জানো না, তার কারণ তুমি এই সিনট্যাক্স জানো না বা প্রপার ফরমেশন জানো না। সেটা আমি তোমাদের শেখাবো। আচ্ছা, পাইথন ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রথমে এটা জানলে। এরপর একটা বেসিক জিনিস তোমাদের সি শেখার সময় আমি শিখিয়েছিলাম এবং আবারও বলছি, যে যখন তুমি এই কোডটা লেখো, এই কোডটা লেখার সময় তুমি কোথায় লেখো? নিশ্চয়ই তোমার মেন মেমোরিতে লেখো বা র্যামে, যেটা তোমার লেখাটা হয়। কিন্তু আফটার এক্সিকিউটিং তোমার লেখাটা তো রান করবে। এই রান করার সময় এটা তো তোমার মেমোরিতে যাবে। সে এটাকে কিভাবে প্রসেস করছে সেইটা জানাটা খুব জরুরি, কারণ প্রসেস না করলে ও এক্সিকিউট করতে পারবে না। এবার আমার কথা হচ্ছে, একটা মেশিন বা একটা সিস্টেম, সে তো বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে বা সেটা সে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বোঝে। সে কি করে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রসেস করবে? সেই প্রসেস করার জন্য আমরা একটা কি ইউজ করি? আমরা একটা কনভার্টার ইউজ করি। যেই কনভার্টারটা কি করে, অ্যাজ আ ইউজার্স তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেবে, ও সেটাকে চেঞ্জ করে লো লেভেল ল্যাঙ্গুয়েজে চলে যাবে। মেশিন সেটাকে প্রসেস করবে, মেশিন প্রসেস করার পর আবার সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজটাকে কনভার্টারের কাছে পাঠাবে। কনভার্টার দেন ওটাকে আবার চেঞ্জ করে অ্যাজ আ ইউজার বা তোমার কাছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে পাঠাবে। ঠিক আছে, ইজি বিষয়। মানে একটা এমন জিনিস রয়েছে যেটা শুধু কনভার্ট করে দিচ্ছে। এইবার এই কনভার্টারটা আমরা অ্যাজ আ টেকনিক্যাল টার্ম হিসেবে ইউজ করছি না, জাস্ট আমাদের বোঝার জন্য আমরা বলছি কনভার্ট। বাট কনভার্টারটা একটা টেকনিক্যাল টার্ম আছে। কনভার্টার সাধারণত দু রকমের হয়, একটা হয় কম্পাইলার আর একটা হয় ইন্টারপ্রেটার। এবং সি শেখার সময় এই জিনিসটা তোমাদের আমি বলেছিলাম, কিন্তু তখন তোমরা কম্পাইলারটা বেশি ভালো বুঝেছিলে, ইন্টারপ্রেটারটা বলেছিলাম বাট সেটার কোনো লাইভ এক্সাম্পল বা সেরকম কিছু শেখনি, কিন্তু সেটা আজকে শিখবো। কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে, এটা কেউ বলতে পারবে? স্যার আমি কি বলবো? হ্যাঁ, তোমরাই বলবে।
হ্যাঁ, বলছি কম্পাইলার মানে পুরো কোডটাকে একবারে ট্রান্সলেট করে, আর ইন্টারপ্রিটার হচ্ছে কোডের মানে এক একটা লাইনকে আলাদা আলাদা ভাবে উম, মানে কনভার্ট করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। কম্পাইলার হচ্ছে যখন তুমি সি প্রোগ্রামিং লিখেছিলে সেক্ষেত্রে কি হয়েছিল, তুমি পুরো প্রোগ্রামিং লিখে রান করেছো, ও তখন তোমাকে মেসেজ শো করাচ্ছে যে তোমার কোন নম্বর লাইনে কি এরার আছে। মানে তুমি যদি 6টা লাইনে ভুল করো, 6টা লাইনেরই এরার তোমার কাছে শো করছে। কিন্তু পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরো তুমি সাপোজ একটা প্রোগ্রামিং লিখেছো, যে ক্ষেত্রে কি হয়েছে, ধরো প্রথম লাইনে তুমি এখানে একটা কিছু ভুল করেছো, তো তুমি ধরো আবার একটা এখানে কিছু ভুল করেছো, আবার এখানে এরকম চলছে। তুমি ভুলটা আগে থেকে জানবে না, আমি জাস্ট সাপোজ বলছি তুমি ভুল করেছো। এবার কি হবে, প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে এখানে একটা কার্সার ব্লিঙ্ক করবে। এই কার্সারটা এখানে ব্লিঙ্ক করার মানে হচ্ছে তোমার এখানে এরার আছে। তুমি আগে এই এরারটা ঠিক করো, দেন আবার রান করো, দেন আবার ও প্রথম লাইন থেকে স্ক্যান করবে, দিয়ে আবার এখানে গিয়ে এরার পাবে। ঠিক আছে না? তো এই রান টাইমটা বারবার চলবে, তো সেই জন্য বলা হয় কম্পাইলার ইজ আ ভেরি ফাস্ট, ইন্টারপ্রিটার ইজ স্লো। ঠিক আছে না? ইন্টারপ্রেটারের প্রসেস করতে স্লো হয়, কিন্তু ইন্টারপ্রেটারের প্রসেস করতে স্লো হওয়ার হলেও কিন্তু এটা ইন্টারপ্রেটারের একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, যে তোমার যে কোডিং আছে সেই কোডিং এর পার্সপেক্টিভ ওয়েটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার। যেমন সাপোজ ভাবো এরকম একটা বিষয়, যে এরারটা কম্পাইলার পিকই করতে পারে না। ধরো সাপোজ তোমার এখানে একটা এরার ছিল কম্পাইলারে, এখানে একটা এরার ছিল, তুমি প্রথমে বুঝে গেলে, তুমি ওটা ঠিক করলে প্রোগ্রাম রান হয়ে গেল। কিন্তু ধরো এই দুটোর তুমি ঠিক করার পরেও তোমার আউটপুটে গন্ডগোল আসছে, আমরা তখন কি বলি, যে আমার রান টাইম এরার হয়েছে। মানে এইটা অ্যাকচুয়ালি রান টাইম এরার যেটা আমি বললাম। এবার তোমার আউটপুট ভুল আসছে, মানে তোমার লজিক্যাল এরার হয়েছে, মানে তুমি প্রোগ্রাম তো এক্সিকিউট হয়ে গেছে, তোমার কিন্তু প্রোগ্রামের আউটপুট ভুল আসছে, তার মানে কি ওটা লজিক্যাল এরার। এই লজিক্যাল এরারটা পাইথনে কি হয়, ধরো কোনো রকম অনেক সময় কি হয় যে তুমি যখন এই লাইনের এরারটা ঠিক করলে এর জন্য হয়তো এখানে একটা এরার জেনারেট হয়ে গেল, যে ওটার জন্য এটার এরার ভুল হচ্ছে, সেইটা কম্পাইলার কোনোদিনই পারতো না, যেটা ইন্টারপ্রিটার পারে। তো এই ছোটখাটো জিনিস আছে। এবার তোমার কথা, স্যার সবসময় কি এরকম এরার আসবে না? অনেক রকম এরার হয়, যেমন সিনট্যাক্স এরার হলে সঙ্গে সঙ্গে তোমাকে এরকম করে নোটিফিকেশন পাঠাবে। কিন্তু অনেক সময় লজিক্যাল এরার বা সিমেন্টিক এরার বা রান টাইম এরার, এইসব এরার গুলো কিন্তু তোমার ওই যখন তুমি রান করাবে সে রান টাইমেই দেখতে পারবে, তার আগে তুমি দেখতে পারবে না। তো এই হলো বিষয়। তো পাইথন ইজ আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেকেন্ডলি ইজ আ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তার কারণ পাইথন কম্পাইলার ইউজ করে না, পাইথন ইন্টারপ্রিটার ইউজ করে। এবার অনেক জায়গায় তুমি এখন লিখবে অনলাইন পাইথন কম্পাইলার, স্যার ওখানে কেন কম্পাইলার লিখছে? এই কম্পাইলার টার্মটা ওখানে ইউজ করা হয় যে তুমি একটা এমন বেসের ওপরে তুমি প্রোগ্রামিংটা লিখছো যেটা প্রোগ্রামিং রান করাবে, সেই জন্য কম্পাইলার লেখে। বাট তুমি শুধু এটুকু মনে রাখবে, পাইথন কিন্তু অরিজিনালি ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। পাইথন ইজ আ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার একটা ছোট্ট করে কথা বলি, অ্যাডিশনাল কথা, কোনো কাজেই লাগবে না। এই কোডিংটার না হঠাৎ করে পাইথন করতে গেলে, মানে পাইথন দেওয়ার উদ্দেশ্যটা কি? স্যার ওই সাপটা আছে ওর হিসাবে কি? একদমই না। অ্যাকচুয়ালি যে এটা ইনভেন্ট করেছিল সে তোমার মানে তার এখন নাম দিতে হবে প্রোগ্রামিং এ, কি নাম দেওয়া যায়? সে তখন ইউএস এর একটা যে পপুলার টিভি শো চলছিল, সেই পপুলার টিভি শো এর একটা নাম হচ্ছে এই পাইথন। তো সেইখান থেকে ওটা ক্যাপচার করে এবং সেইটা এখানে বসে। তো সেই থেকে এটাই হয়ে রয়েছে। ঠিক আছে না? আর যদি বলি তোমাদের পাইথন কে ইনভেন্ট করেছে, তোমরা কেউ জানো পাইথন কে ইনভেন্ট করেছে? কেউ জানো না? আমি বলে দিচ্ছি, নামটা তোমাদের জন্য লাগবে না, তাও জেনে রাখা ভালো। ইউডিও ভ্যান রাসম। আমি ঠিক শিওর নই, আমার যতদূর সম্ভব মনে হয় উনি ওরাকেলে কাজ করতো, আমি ঠিক বলতে পারছি না, একবার শুনেছিলাম কোথাও।
মনে হয় ওরাকেলে জব করতো, জব করতে করতে এইসব চিন্তা ভাবনা এনেছে। ঠিক আছে, বাঁচা গেল, মানে ছোটখাটো ইন্ট্রোডাকশন হল। আচ্ছা, এরপর তোমাদের আরো একটা জিনিস আমি এখানে বলছি, সেটা হচ্ছে দুটো মোড হয় পাইথনের ক্ষেত্রে, দুটো মোড হয়। নাম্বার ওয়ান মোড, যেটাকে আমরা বলি স্ক্রিপ্ট মোড, আর একটা মোড হয় যেটাকে আমরা বলি ইন্টারেক্টিভ মোড। সবাই দেখতে পাচ্ছে তো? ওয়াইফাইটা অফ না হয়ে গেলে তাই দেখে দুটো শুনে। আচ্ছা, এই স্ক্রিপ্ট মোড আর ইন্টারেক্টিভ মোড, ইন্টারেক্টিভ মোড হচ্ছে যেটা মেনলি আমরা পাইথন শেলে লিখব। এরা বলবে শেল কি, তোমাদের তো অপারেটিং সিস্টেম অনেক। ভাবো তোমরা এতদিন কি করতে, তোমরা এতদিন করতে হচ্ছে একটা জায়গায় গিয়ে প্রোগ্রামিংটা লিখতে, লেখার পরে রান করাতে, তার একটা আউটপুট আসতো। ঠিক, এই যে প্রসেসটা করতে, সেই প্রসেসটা মেনলি তোমার এখানেও হবে। সেইটা হচ্ছে তোমার যেটা যেখানে এটা হবে সেটা হচ্ছে পাইথন স্ক্রিপ্টে হবে, মানে সেইটাকে আমরা স্ক্রিপ্ট মোড বলি। আর ইন্টারেক্টিভ মোড হচ্ছে যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে। মানে ইনস্ট্যান্ট রেজাল্ট মানে কি স্যার? মানে এখানে আলাদা করে একটা শেল খুলবে পাইথনে, যেখানে কি হবে, ধরো তুমি লিখছো, সাপোজ তোমাদের প্রোগ্রামিং এর কি লেখা হচ্ছে না হচ্ছে বুঝতে হবে না, ধরো তুমি একটা প্রোগ্রামিং লিখেছো, ভাব যে ধরো ইকুয়াল টু 5 প্রিন্টে, ঠিক আছে না? তারপরে তুমি করছো বি ইজ ইকুয়াল টু a+3 প্রিন্ট বি। এই তুমি একটা এরকম প্রোগ্রামিং লিখে, এই প্রোগ্রামিংটা লিখে পুরোটা পুরোটা হ্যাঁ পুরোটা প্রোগ্রামিংটা লিখে, ধরো লিখেছো কিছু, ফার্স্ট ডট পাই লিখে এটাকে সেভ করেছো, রান করিয়েছো। রান করানোর পর এখানে আউটপুট দেখাচ্ছে একটা 5 আর একটা 8, এরকম আউটপুট দেখাচ্ছে। এই কাজটা আমার ইন্টারেক্টিভ মোডে হবে, যেখানে পুরো প্রসেস তুমি লিখবে, লেখার পর রান বাটন ক্লিক করবে, দেন এটা আসবে। কিন্তু স্ক্রিপ্ট মোডে কি হয়, স্ক্রিপ্ট মোড একটা ওই সেল টাইপেরই, মানে এই এই যে তুমি আউটপুটটা দেখতে পাচ্ছ, এই আউটপুটটাই সেলে এসেই প্রিন্ট করবে। আমি দেখাচ্ছি তোমাদের, চিন্তা নেই, বলবো। কিন্তু স্ক্রিপ্ট মোডের বিষয়টা কি, ধরো তুমি এখানে লিখলে a=5, তারপরে যেই লিখছো প্রিন্টে, এই প্রিন্টে লেখার সাথে সাথেই হট করে এখানে আউটপুটটা দেখিয়ে দেবে, মানে তুমি না চাইলেও আউটপুট দেখিয়ে দেবে। তারপরে তুমি আবার এখানে এই পরের লাইনটা যেটা ছিল, তারপরে এটা লেখার চেষ্টা করছো, তারপরের লাইনে তুমি লিখছো বি ইজ ইকুয়াল টু a+3, তারপরের লাইনে লিখছো প্রিন্ট বি, সঙ্গে সঙ্গে আউটপুটে চলে আসবে, আর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট চলে আসবে। তুমি আগে কি জানতে, পুরো প্রোগ্রামিং লিখবো, তারপরে আমার যতগুলো প্রিন্ট আছে ততগুলো প্রিন্টের জন্য আউটপুট আসবে। কিন্তু ভাই এখানে সব না, এখানে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে 5 আর 8, ঠিক আছে না? তো এইটা হলো আমার স্ক্রিপ্ট মোড, আর এটা হচ্ছে আমার ইন্টারেক্টিভ মোড, মানে এইটা আমার স্ক্রিপ্ট মোডের কাজ। স্ক্রিপ্ট মোডে আর একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে সাপোজ ধরো তুমি এই লাইনটা লিখে এই লাইনটা রান করে গেছে, কিন্তু তুমি এখানে প্রিন্টই হয়তো করতে চাওনি, তাহলে তুমি কিছু এখানে কারেকশন করতে চাইছো, সেই কারেকশন কিন্তু এখানে করা যাবে না, কোনোভাবে পসিবল নয় কারেকশন করা, যেটা তোমার এখানে হতো। তোমাকে এখানে প্রোগ্রামিংটা আবার লিখতে হবে। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর স্যার সবসময় কিন্তু আমরা স্ক্রিপ্ট মোডেই লিখবো, ইন্টারেক্টিভ মোডে লিখবো না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। জাস্ট বলতে হয়, জানাতে হয়, জানিয়ে দিলাম। তোমাদের যেহেতু এসএসসি পেপার মেনলি প্র্যাকটিক্যালি থাকবে, প্র্যাকটিক্যাল যেহেতু থাকবে সেই জন্য তোমাদের এত কিছু না জানলেও চলবে। কিন্তু হ্যাঁ, এসএসসি পেপারে মনে হয় ভাইবা হয়, তো সেখানে আবার সেই স্যার এইসব ছোটখাটো জিনিসগুলো কিন্তু জানতে চায়, জানতে চায়। আচ্ছা, আর একটা হয়, ঠিক আছে, আর কিছু জানার দরকার নেই। আচ্ছা, আমরা মেনলি কি কি সফটওয়্যার ইউজ করবো, সফটওয়্যারের নামগুলো বলে দিই। এক হচ্ছে আইডেল, খুব ইজি, তোমরা ক্রোমে যাবে, লিখবে পাইথন আইডেল, চলে আসবে, যে যার ল্যাপটপ ইউজ করো নর্মালি ইনস্টল করবে, অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে, কোনো এতে
কঠিন কিছু এর মধ্যে নেই। আর একটা হয় যেটা তোমাকে অ্যানাকন্ডা, কিন্তু এটা ইনস্টল করলে এখানে কাজ শেষ হবে না। এর সাথে আবার একটা জুপিটার বলে একটা ফ্যাচাং আছে, সেইটাকে ডাউনলোড করতে হবে, দিয়ে তারপরে করতে হবে। তো এই প্রসেসটা একটুখানি কঠিন, তো এটা আমি বলে দেবো, খুবও তেমন কঠিন না। যার মেশিন একটু স্লো চলে তারা এটা ইউজ না করাই ভালো, তারা আইডেলই করবে। যার মেশিন একদম চাঙ্গা আছে, ফাস্ট চলছে, মোটামুটি 8 GB আছে র্যাম, তারা অ্যানাকন্ডা ইউজ করতে পারে। আচ্ছা, হয়ে গেল, বেসিক জিনিস বলে দিয়েছি। এবার আস্তে আস্তে আমরা আরো শিখবো, তোমাদের একটুখানি প্র্যাকটিক্যালের ওভারভিউ দিয়ে দিই, তারপরে আসছে আবার জাস্ট। ওকে, আমার আইটেলটা কোথায় গেল? আচ্ছা, আমার মনে হয় আইটেলটা নেই। আচ্ছা, আচ্ছা। আমাদের কাছে স্ক্রিনটা কোল্যাপস করছে। দাঁড়াও, দাঁড়াও, এক মিনিট দেখাচ্ছি। আচ্ছা, এটা আমার আইটেল, হ্যাঁ, ঠিক আছে না? দেখো, ওপরে লেখা রয়েছে আইটেল সেল। কি লেখা রয়েছে? আইটেল সেল। আচ্ছা, পাশেই অ্যারোটা দেখতে পাচ্ছ? এই তিনটে ডট ডট একটা অ্যারো দেওয়া রয়েছে। তুমি যদি সাপোজ এখানে কিছু লেখো, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এই লাইনটা লেখার পরে যেই এন্টার মারবো, সঙ্গে সঙ্গে আউটপুটটা আমার চলে আসবে। খানিকক্ষণ আগে যেটা তোমাদের দেখালাম, ধরো এ ইজ ইকুয়াল টু 5, ধরো লিখছি প্রিন্ট এ। আমি কিন্তু প্রোগ্রামিংটা কন্টিনিউ করবো। ধরো লিখছি বি ইজ ইকুয়াল টু a+3, প্রিন্ট বি 8। এই যে ইনস্ট্যান্ট আমার রেজাল্টটা আসছে, এই ইনস্ট্যান্ট রেজাল্টটার কারণ হচ্ছে এটা আমরা এখন কিন্তু নর্মালি ইন্টারেক্টিভ মোডে লিখছি, ঠিক আছে? এটা ইন্টারেক্টিভ মোডে লেখার জন্য এরকম হচ্ছে। এবার তুমি স্ক্রিপ্ট মোডে কি করে লিখবে স্যার? এখান থেকে আমরা মানে একদম ফাইল করে সেভ করে কিভাবে রান করতে পারবো? সিম্পল বিষয়, কিবোর্ড থেকে কন্ট্রোল N দেবে। কন্ট্রোল N দিলে এরকম ফাইল খুলে যাবে। যেই ফাইলের ভেতরে গিয়ে আমি ধরো এবার লিখছি
a is equal to 5, print a, b is equal to a plus 3, প্রিন্ট বি দিয়ে এবার এটা হলো, দিয়ে এখানে দেখো ফাইলে যাবে, ফাইলে গিয়ে এটাকে সেভ করবে, তুমি যেখানে সেভ করতে চাও সেখানে সেভ করবে, কিন্তু তোমার ডেস্কটপে সেভ করছি ভাবো, এটা সেভ করে ধরে দিবেরা নাম দিলে এস ডট পিওয়াই হচ্ছে এক্সটেনশন কোড, অবশ্যই পিওয়াই লিখতেই হবে। সেভ করলাম, দিয়ে দেখো এখানে একটা রান অপশন দেখতে পাচ্ছ, রান অপশন আমি ক্লিক করব, দেন রান মডিউল, রানে গিয়ে রান মডিউল, এই রান মডিউলে ক্লিক করলে দেখো এখানে 5 আর 8 এটা একসাথে আউটপুট আসছে। এবং তোমরা খেয়াল করে দেখো এটা সেই সেলটাই যেই সেলটার উপর খানিকক্ষণ আগে আমি ইন্টারেক্টিভ মোডের কাজ করছিলাম, যেই সেলটার আগে আমি খানিকক্ষণ আগে ইন্টারেক্টিভ মোডের কাজ করছিলাম, এটা কিন্তু সেইখানে আউটপুটটা এনেছে। ঠিক আছে না? তো এটাই বলার ছিল, আর কিছু বলার দরকার নেই, কারণ এখানে আমি লিখবো না, এ প্রচুর হ্যাং করে, মানে হ্যাং তো এটা আমার সিস্টেমে এটা খুব জ্বালাতন করছে, তো আমি এটার উপর ইউজ করবো। আমি কার উপর লিখছি সেটা তোমাকে আমি দেখাই। আমি মেনলি এই জুপিটার নোটবুকের উপরই লিখবো। আচ্ছা, তার আগে আমাকে একটা নতুন ফাইল করতে হবে। নিউ নিউ ফাইল, নিউ ফাইল, টেক্সট ফাইল হবে। দাঁড়াও, দাঁড়াও। আচ্ছা, আর একটা কথা, আইডেলে যখন লিখেছিলাম তখন তুমি একবার ইনস্টল করে নিলেই হয়ে গেল, কোনো নেটওয়ার্ক কানেকশনের দরকার নেই। কিন্তু এই জুপিটারে লিখতে গেলে তোমার নেটওয়ার্ক কানেকশন লাগবে, ঠিক আছে? জুপিটারে লিখতে গেলে তোমার নেটওয়ার্ক কানেকশন লাগবে। আচ্ছা, এখানে তারাও তো এই কনসোল গুলো খুলছে না তো, না খুলেছে। আচ্ছা, আমরা এখানে যখন নিউ ফাইল, নিউ কিছু একটা কনসোল বা কিছু একটা করলাম, সেখানে আমাদের একটা আলাদা ট্যাব খুলে গেল, যে ট্যাব এখানে আনটাইটেল এইট আছে, তুমি এটাকে চেঞ্জ করে দাও। আমি এখানে ধরো লিখছি 7 3 এইটা। এখানে মজাটা হচ্ছে তুমি ওখানে যেটা স্ক্রিপ্ট মোডে লিখছিলে, তুমি আগে সি এর ফাইলই পাবে, তুমি 10টা প্রোগ্রামিং করবে, তোমাকে তার জন্য 10টা ফাইল সেভ করতে হবে। এখানে ওসবের দরকার নেই, এটা একটাই একটা পেজ সেভ হয়ে রইলো, তুমি এখানে পরপর লাইনে পরপর কোডিং করতে। সাপোজ আমি তোমাদের দুটো প্রোগ্রামিং এক জায়গায় লিখে দেখা যায়, দেখো দুটোই অটোমেটিক্যালি রান করবে। তো লিখছি a ইকুয়াল টু 3, আচ্ছা স্ক্রিনটা একটু হালকা বড় করি, a ইকুয়াল টু 3, প্রিন্টে তাহলে লিখছি b ইজ ইকুয়াল টু a প্লাস 5, প্রিন্ট b। এই লিখলাম, এখানে সুন্দর করে রান অপশন দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবো, এইটা হ্যাঁ এইটা ক্লিক করবো, দেখো অটোমেটিক্যালি 3 আর 8 চলে এসছে। এবার দেখো লাইনটা আবার এখানে চলে এসেছে, তুমি এখানে আবার একটা প্রোগ্রাম লিখো যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, হলো, রান করো, এখানেই রান করো। তুমি মাল্টিপল প্রোগ্রামিং এখানে তুমি রান করাতে পারো, শুধু একটাই জাস্ট ইন্টারফেস তোমাকে সেভ করতে হবে, তুমি যত খুশি লিখতে পারো। এটা তো একটা পুরো প্রোগ্রামিং, দেখো পুরো প্রোগ্রামিং একটার মধ্যে ধরিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? আর এর ফন্ট স্টাইল বলো, কালারিং কম্বিনেশন বলো, সবগুলোই বেটার, ওখানেও বেটার, বাট এটা ওটাতে বেশি ঝক্কি পোয়াতে হয় আমার মনে হয়, এটা ভালো। এবার এটাতে একটু নেটওয়ার্ক কানেকশন লাগবে, সবারই ডিসঅ্যাডভান্টেজ আছে। হয়ে গেল, ঝামেলা মিটে গেল। এবার তোমরা গেলে প্রোগ্রামিং লিখতে হয়, কোথায় লিখবে কি না, হ্যানা ত্যানা সব জেনে গেছো। এবার আমরা থ্রুটা একটু বেসিকে ঢুকবো, কিভাবে আমরা প্রোগ্রামিং লিখি বা প্রোগ্রামিং এর কাজ করবো সেগুলো একটু সম্পর্কে স্টার্ট করবো। আচ্ছা, সেই স্টার্ট করার জন্য তো আর এখানে দরকার নেই, আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাচ্ছি।
বেসিক্যালি এবার আমরা যেটা করবো, পাইথনের একদম বেসিক জিনিস কিছু শিখবো। এগুলো তোমরা আগেও শিখেছো, বাট তোমাদের আপাতত কোনো বই কেনার দরকার নেই। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই। সহজ জিনিস, হয়ে যাবে, অসুবিধা। দেখো, তোমরা সি প্রোগ্রামিং যখন শিখেছিলে, তোমরা অনেক কিছু টার্ম শিখেছিলে, যেটাকে আমরা প্রোগ্রামিং এর একদম কনসেপ্ট বলতে পারি, কোর কনসেপ্ট। সেই কোর কনসেপ্ট তোমরা শিখেছিলে। যেমন আমরা এতক্ষণ ধরে যে গল্পটা শিখছিলাম, দিস ইজ আ ইন্ট্রোডাকশন টু আ পাইথন, বা এটাই পাইথনের ইন্ট্রোডাকশন। আর এখন আমরা যে পার্টে এন্টার করছি, সেই পার্টটার নাম হচ্ছে পাইথন ফান্ডামেন্টালস। ঠিক আছে না? প্রত্যেকটা কনটেক্সটেরই একটা নাম আছে। ওটা ইন্ট্রোডাকশন ছিল, এখন আমরা ফাইনালি ঢুকছি পাইথন ফান্ডামেন্টালসে। পাইথন ফান্ডামেন্টালসে আমরা প্রথমেই যেটা শিখবো, যেটা হচ্ছে আমরা পাইথনের কিছু ক্যারেক্টার সেট সম্পর্কে শিখবো। যেমন কি জিনিস বলে দিই আগে একটু। যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখেছিলে, তোমাকে প্রথমে কি শেখানো হয়েছিল? তোমাকে লেটার শেখানো হয়েছিল, কোনগুলো অ্যালফাবেট, কোনটা কনসোনেন্ট, কোনটা ভাওয়েল। সেন্টেন্স ক্রিয়েট, প্রথমে ওয়ার্ড ক্রিয়েট করা, সেন্টেন্স ক্রিয়েট করা, এই ছোটখাটো জিনিসগুলো তুমি শিখেছিলে তো। তুমি যদি এ থেকে জেড নাই জানো, তুমি কি করে একটা সেন্টেন্স লিখবে? তো লাইক দ্যাট, সেরকমই বিষয়টা, যে তোমাকে এখানেও ওরকম কিছু আগে শেখানো হবে, শিখতে হবে। আচ্ছা, চলো বলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে পাইথন। আচ্ছা, এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে কিনা বলো, এটা তো আমি জিজ্ঞেসই করতে ভুলে গেছি। যা দেখালাম এতে করার বুঝতে কোনো অসুবিধা ছিল কিনা বলো, ডাউট থাকলে বলো। অয়নিশ, না দাদা, কোনো ডাউট নেই। বাকিরা? না না, অসুবিধা নেই। ওকে, 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 ঠিক আছে। ঠিক আছে, অসুবিধা থাকলে অবশ্যই বলবে। আচ্ছা, পাইথন, CHARA, পাইথন ক্যারেক্টার সেট। পাইথন ক্যারেক্টার সেটের মধ্যে কি কি পড়ে? ফার্স্ট হয় যেটাকে আমরা বলি লেটার। লেটার, ঠিক আছে না? লেটার কোনগুলো? ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড। ওকে না? নাম্বার টু, ডিজিটস, লাইক দ্যাট, ভাবো 0 থেকে 9। তারপরে হয় স্পেশাল সিম্বল। স্পেশাল সিম্বলের মধ্যে অনেক কিছুই পড়ে, যেমন ভাবো প্লাস, মাইনাস, স্টার, এক্সপোনেন্ট, কোটেশন, এই ডবল ইয়ে, হাজবেন্ড, অনেক কিছু হয়। আমি জাস্ট এই ডট 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 দিয়েছি, তোমাদের পিডিএফ দেবো, ওখানে তোমার পেয়ে যাবে সব। আচ্ছা, তারপরে হয় তারপরে আরো অনেক কিছু হয়, যেমন তোমাদের হোয়াইট স্পেস হয়, এটাকে আমরা বলি বইয়ের ভাষায় হোয়াইট স্পেসেস। আপাতত এই জিনিসটার মানে জানার কোনো দরকার নেই, জাস্ট আমি লিখে রাখলাম এখানে। আর হয় তোমার কিছু আদার ক্যারেক্টার, লাইক দ্যাট, যেমন ভাবো তোমরা অ্যাস্কি ভ্যালু শিখেছিলে। যেমন আমরা এমন কিছু কিছু জায়গায় ক্যাপিটাল এ লিখবো, যার কোনো ভ্যালু জেনারেট হবে, সেই ভ্যালুটা ওই অ্যাস্কি ভ্যালু দিয়েই ডিটারমাইন করা হবে, ঠিক আছে না? CHARACTERS, ক্যারেক্টার্স, আদার ক্যারেক্টার্স, ওকে না? Okay. তো আমরা এই জিনিসগুলো যেখানে ক্যারেক্টার সেটের মধ্যে যেগুলো লিখলাম, সেগুলো বেসিক্যালি কি? সেগুলো বেসিক্যালি হচ্ছে এই সবকটা প্যারামিটার তোমাকে জানতে হবে, না হলে তুমি প্রোগ্রামিং কনস্ট্রাক্ট করতে পারো।
প্রোগ্রামিং কনস্ট্রাক্ট করার জন্য এই ক্যারেক্টার সেটগুলো দরকার। ঠিক আছে না? খুব সহজ জিনিস, কারো কোনো বুঝতে অসুবিধা নেই। না। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখি, সেটা হচ্ছে যার নাম হচ্ছে পাইথন টোকেন। পাইথন টোকেন, ওটা টোকেনসও বলে, টোকেনস, পাইথন টোকেনস। কিরকম বিষয়টা? দেখো, তুমি যখন একটা প্যারাগ্রাফ লেখো, সেই প্যারাগ্রাফের মধ্যে তুমি কি কি জিনিস ইউজ করতে পারো? নর্মালি বলবে স্যার আমি সেন্টেন্স ইউজ করি। এরপরে যদি আরো ডিটেলিং এ ভাবো, তুমি কিরকম সেন্টেন্স ইউজ করেছো, ইন্টারোগেটিভ না এক্সক্লেমেটরি, সে এসব হয়। আমি এত কিছু ইংলিশ সম্পর্কে জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল বলছি। তো এরকম টাইপেরও তো সেন্টেন্স হয়। তো আমরা এই টোকেন মানে বেসিক্যালি, আচ্ছা টোকেন মানে তোমাদের আমি আরো ভালো করে যদি বলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ধরো তুমি একটা সেন্টেন্স লিখেছো, তুমি কি করেছো? প্রথমে সাবজেক্ট লাগিয়েছো, তারপরে ভার্ব লাগিয়েছো, তারপর ধরো কোনো একটা ফেস দিয়েছো, তারপরে তুমি অবজেক্ট লাগিয়েছো বা অবজেক্ট লিখে ফেস লিখেছো। মানে আমরা তো এইভাবেই চেষ্টা করি। তারপর ধরো তুমি একটা কোশ্চেন লিখেছো, সেখানে তোমার আগে ভার্ব গেছে, পরে সাবজেক্ট গেছে, তাই হোক এক্সেট্রা এক্সেট্রা, এরকম করে তুমি লেখো। তো এই যে সেন্টেন্স কনস্ট্রাক্ট করা, তুমি এইটা না জানলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিখতে পারতে না, স্পষ্ট বিষয়টা। তো সেম ভাবে তুমি যখন একটা পাইথন প্রোগ্রামিং লিখবে, সেই প্রোগ্রামিং এও তুমি এরকম ছোট 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 জিনিসগুলো অ্যাড করে লিখবে। তো এই ছোট ছোট জিনিসগুলোকে যখন পুরো একটা টোটাল চাঙ্ক অফ জিনিস আমি তৈরি করি, সেটাকে সেটাকে আমরা বলি পাইথন টোকেনস। কিরকম বিষয়টা ভাবো, বাবা এখানে যেমন লিখছি, ধরো আচ্ছা প্রোগ্রামিং এর মানে তোমাদের কাউকে কিছু বুঝতে হবে না, প্রোগ্রামিং শিখবে আস্তে আস্তে। তো আমরা just একটা প্রোগ্রামিং লিখছি, ধরো লিখছি a is equal to int input enter a number, b is equal to int input the second number, ধরো আমরা একটা প্রোগ্রামিং লিখেছি। এইবার তুমি ভাবো যে টোকেনস বলতে আমি কি বলছি। টোকেনস বলতে আমরা এই যে প্রোগ্রামিংটা লিখেছি, প্রোগ্রামিং এর ভেতরে আমরা কি কি ইউজ করেছি। স্বাভাবিকভাবে এটা আমার একটা ভেরিয়েবল, বা যেটাকে আমরা বলবো আইডেন্টিফায়ার, খানিকক্ষণ পরেই বলছি এটা বলবো। এটা একটা অপারেটর, এটা একটা কিওয়ার্ড, ইনপুটটা কি, এটা একটা ফাংশন, এই পুরোটা কি, এটা একটা স্টেটমেন্ট, বা ভাবো বলতে পারো স্টেটমেন্ট না হলেও আমরা এটাকেও আরো ভাঙতে পারি। তো ঠিক আছে, অত ভাঙতে হবে না। এটা একটা স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়ে, ঠিক আছে না? এটা একটা অপারেটর, ঠিক আছে না? তো এইখানে এটা একটা আমরা সিম্বল হিসেবে ইউজ করেছি, ঠিক আছে না? এই যে তুমি দেখো, এই যে তুমি আরো ডিটেলিং এ যাও, আরো ডিটেলিং, এই প্রিন্ট, ও প্রিন্ট একটা, প্রিন্টও আমরা একটা কিওয়ার্ড হিসাবেই ধরবো এখানে, ঠিক আছে না? এই যে এত ডিটেলিং করছি, এই যে ছোট্ট ছোট্ট একটা 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 ভেরিয়েবল, একটা কিওয়ার্ড, ফাংশন, সব কটাকে মার্চ করে আমি একটা প্রোগ্রাম লিখেছি। এই পুরো টোটাল জিনিসটাকে আমরা কি বলি, টোকেনস। আর এই টোকেনস এর ভেতরে আমরা কি কি জিনিস পাই, সেই নামগুলো আমি নিচে লিখছি। নাম্বার ওয়ান, keywords, কি পাই, keywords. নাম্বার টু, identifiers. Number three, literals. Number four,
অপারেটরস, নাম্বার 5 পাংচুয়েশন লিখে দাও। লজিক্যালি বিষয়টা সেরকম ভুল লিখলাম। সিটিইউএ টিআই পাংচুয়েটার্স, পাংচুয়েশন লিখে লাভ নেই, কারণ তুমি এখানে এগুলো এখনো ইউজ করোনি। ঠিক আছে না, স্পেলিংটা ভুল হলেও হতে পারে, তাই একটুখানি চেক করে পাংচুয়েটার্স, ঠিকই আছে মনে হচ্ছে। যাই হোক, তো আমরা এই 5টা যে প্যারামিটার লিখলাম, আমরা টোকেনস বলতে এই 5টা জিনিস বা আরো অনেক জিনিস হতে পারে, সেইগুলোকে মার্জ করে নিয়ে আমরা একটা প্রোগ্রামিং লিখি, সেইটাকে আমরা বলি টোকেনস। এবার এই টোকেনস এর ভেতরে যেগুলো নাম লিখলাম সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তার আগে বলো এইটুকু আবার ঠিক আছে কিন্তু, এইটুকু অব্দি কারোর কোনো ডাউট থাকলে বলবেন। স্নেহার? না স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে। মানে তোমার স্নেহা নামটা, মানে আমার আগের সেমিস্টারে মনে হয় কোনো স্নেহা ছিল না, ফার্স্ট সেমিস্টারে মনে হয় দুটো স্নেহা ছিল, ভাগ্যিস তারা নেই। আচ্ছা, এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কিওয়ার্ডস। তো কিওয়ার্ড সম্পর্কে তোমাদের এর আগেও তোমরা সি প্রোগ্রামিং এও এর কনসেপ্ট জানো, যে কিওয়ার্ডস হচ্ছে এমন কিছু স্পেসিফিক কিছু ওয়ার্ড যেগুলোর একটা ইন্টারনাল মিনিং আছে। যেমন আমি এখানে ইন্ট লিখেছি, এই ইন্ট লেখাটার একটা ইন্টারনাল মিনিং আছে, মানে ইন্ট মানে এখানে ইন্টিজার জেনারেট করছে, ঠিক আছে না? তো সেরকম এখানেও অনেক কিওয়ার্ডস আছে, এখানেও 32খানা কিওয়ার্ড হয়। কিন্তু কিন্তু যেটা এখন বলবো সেটা ভীষণ মাথায় ভালো করে ঢুকিয়ে দেবো, কারণ এই কথাটাই তোমাদের কেউ এখনো অবধি যত জায়গায় দেখবে সেটা কেউ বলবে না। তুমি বিভিন্ন জায়গায় এখন গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে কিওয়ার্ড কতগুলো আছে, 32খানা মতো কিওয়ার্ড আছে, তাই না? এই 32খানা কিওয়ার্ডস এর ইউজফুল তোমাদের প্রোগ্রামিং শিখতে শিখতে মোটামুটি সবই জেনে যাবে, তা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এর মধ্যে দিয়ে তোমাদের ঘুরিয়ে পেঁচিয়ে একটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনটা করার জন্য এই কিওয়ার্ডের ভেতর সেটা লুকিয়ে রয়েছে, সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। যেটা হচ্ছে 3টে কিওয়ার্ড আছে, 3টে এমন কিওয়ার্ড আছে, সেই 3টে কিওয়ার্ডটা আমি লিখে রাখি। একটা হচ্ছে প্রথমেই ভুল লিখছি, ট্রু, একটা হচ্ছে ফলস, আর একটা হচ্ছে নান। ঠিক আছে না? এই 3টে কিওয়ার্ড কেন আমি লিখলাম, আরো কিওয়ার্ড আছে যেমন ইফ হবে, এলস হবে, ইন্ট হবে, ট্রাই হবে, ক্যাচ হবে, তারপরে তোমার আর অনেক কিছু আছে, ওয়াইল হবে, ফর হবে। আহ, এইগুলো তুমি কাজ মোটামুটি জানবে, এগুলোর বেশি কাজ করবে। কিন্তু এই 3টে কিওয়ার্ড কেন স্যার আলাদা, তার কারণ পাইথন কিওয়ার্ডের সমস্ত লেখা কিন্তু স্মল লেটারে লেখা হয়, শুধু এই 3টে কিওয়ার্ডেরই ফার্স্ট যে ফার্স্ট যে লেটারটা বা ফার্স্ট যে লেটারটা লেখা রয়েছে সেটা কিন্তু ক্যাপিটাল। এইটাই এক্সেপশন, এই যে এটারও ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল, এটাও ক্যাপিটাল, এই 3টেই শুধু একমাত্র, বাদ বাকি সব স্মল লেখা হয় সব। তুমি ইন্ট লিখলে আইএনটি সব ছোট হাতে, কিন্তু এই 3টে কিওয়ার্ডেরই ফার্স্ট লেটার কিন্তু তোমার ক্যাপিটাল, এইটা শুধু মনে রাখো ব্যাস। আর একটা আর একটা জিনিস বলি, মানে সেটা তোমাদের কোনো কাজে লাগবে, মানে তোমাদের আমি শেখাবো সেই কাজটা। এটা খুব মানে সেই একটা কোশ্চেন হয় না, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কিওয়ার্ড, তোমাকে সব কিওয়ার্ডের নাম লিখবে, তুমি বুঝতেই পারবে না এমন একটা কিওয়ার্ড আছে যেটা চোখেই পড়ে না কারো, সেটার নাম হচ্ছে রেইস। এটাও কিন্তু একটা কিওয়ার্ড, এইটাই ওর মধ্যে দিয়ে দেবে, তুমি বলবে যে কি মা, এটা তো কিওয়ার্ডের মধ্যে দেখিনি, এটা হতে পারে নাকি এসব, নাও মারো এটাকে অপশন লাগাও। ঠিক আছে না, কিন্তু অপশন হয়তো নান অফ দ্য অ্যাবাভ লাগিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে না? তো এটা খেয়াল রাখবে কিন্তু, ঠিক আছে? মানে আমার যতদূর সময় মনে আছে আমি একটা কোনো এক্সামে এরকম দেখেছিলাম যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কিওয়ার্ড, ওরা কি করেছে, ফার্স্ট অপশন দিয়েছিল রেইজ, সেকেন্ড অপশন দিয়েছিল ট্রু,
থার্ড অপশন দিয়েছিল বোথ 1 and 2, আর ফোর্থ অপশন দিয়েছিল নান। এইটা লাগিয়ে দিয়েছিল। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করেছে, আরে নান তো কিওয়ার্ড নেই, নান তার মানে এই দুটোর মধ্যে তো এই দুটো তো কি ছিল, ভাববে যে এই দুটো ছিল, দিয়ে নানে কেউ ক্লিক করবে। অনেকে ভাববে যে স্যার রেইস তো ছিল না, রেইসটাই মারি। কিন্তু লজিক্যালি আসল অ্যান্সার হবে এইটা, আসল অ্যান্সার হবে এইটা। তার কারণ এর লেখাটাই ছোট হাতের, মানে এটা কোনো একটা কোশ্চেন, এটা আমি দেখেছিলাম কোনো জায়গায়, সেগুলো তোমাদের আমি বললাম। তো এই কোশ্চেন গুলো কিন্তু হেভি খতরনাক কোশ্চেন। তো আমি সেজন্য এটা তোমাদের বলে দিলাম যে কিওয়ার্ডস এ যত কিওয়ার্ডস লেখা আছে সব স্মলে, শুধু এই তিনটে মাত্র কিওয়ার্ডস যেটা ফার্স্ট লেটারটা ক্যাপিটালে। আর রেইজ একটা কিওয়ার্ড, দেখবে কিওয়ার্ডের আমি তোমাদের পিডিএফ দেবো, ওখানে পেয়ে যাবে। এই রেইজ কিওয়ার্ডটাও তোমার হয়, মানে রেইজ বলে একটা কিওয়ার্ড হয়, কিন্তু সেটা মানে কোনো কাজে তেমন একটা চোখে পড়ে না। তো সেই জন্য ওটাকে সবাই কিওয়ার্ড নয় এটা, মারো, ব্যাস, খেলা শেষ। আচ্ছা, কিওয়ার্ড গেল। আচ্ছা, এরপরে আমরা আসছি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার জিনিসটা সহজ। যেমন তোমরা আইডেন্টিফায়ারের আরো একটা নাম হয় যেটা হচ্ছে ভেরিয়েবল নেমস। তুমি এটা ভেরিয়েবল নেম কিভাবে লিখতে পারো, এ ইজ ইকুয়াল টু 5, এই যে এ লিখলে, এটা কি তোমার ভেরিয়েবল নেমস। ঠিক সিমিলারলি আমরা ওই ভেরিয়েবল নেমসটাকে আইডেন্টিফায়ার হিসেবে বলছি। আইডেন্টিফায়ার মানে এমন একটা কিছু পয়েন্ট আউট করছে যেটা আইডেন্টিফাই করতে সাহায্য করছে। আমার স্বাভাবিকভাবেই আমার 5টাকে আইডেন্টিফাই করছি কি দিয়ে, এ দিয়ে। আমি তোমাদের এখনই অনেকটা ডিটেলিং একটা কথা বলতে পারি, কিন্তু বললে কি হবে, তোমরা ঘেটে ফেলবে। আমরা আরো একদিন ক্লাস করার পর আমরা একটা জিনিস শিখবো, যে জিনিসটা শেখার পরে কেন এই নামটা আইডেন্টিফায়ার, তখন সেদিনকে তোমরা বুঝতে পারবে। কারণ লজিক্যালি তোমরা তোমরা কিছুটা জানো, তোমাদের আমি বলি যে তোমরা সি প্রোগ্রামিং এ এটা শিখেছিলে, যে আমি তোমাদের বলেছিলাম অ্যারে বলে কিছুই হয় না। অ্যারে নামটা পুরো ফালতু দিয়েছে, অ্যারে বলে কিছুই হয় না। কারণটা কি? কারণ তুমি অ্যারে দিয়ে যেটা লিখছো সেটা তোমার কি, সেটা একটা কনস্ট্যান্ট পয়েন্টার, লজিক্যালি সেটাও একটা মেমোরি অ্যাড্রেসকে জেনারেট করছে। তো এখানে যখন তুমি ইকুয়াল টু 5 লেখো, থোড়ি আমার এই কে দিয়ে কোনো কাজ আছে, আমার তো কাজ 5 কে দিয়ে। কারণ 5টাই আমার মেমোরিতে কোনো একটা অ্যাড্রেসে স্টোর করেছে, আমি সেটাকে নিয়ে কাজ করব। কিন্তু ওই অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেসটাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, বাইনারিতে এত বড় একটা ভ্যালু, সেটা নিয়ে আমি কাজ করছি, সব সময় সেটা কি লেখা সম্ভব? আর সবাই কি এসে সেটা বুঝতে পারবে? থোড়ি বুঝতে পারবে না। তো আমরা কি করেছি, কায়দা করে ওই 5টাকেই পয়েন্ট আউট করেছি এ দিয়ে, যেটা আমার কাজের সুবিধা করেছে, এবং আমি এই এটাকে সব জায়গায় কাজে লাগাচ্ছি। সো দিস ইজ দ্য পয়েন্ট। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি অ্যাজ আ আইডেন্টিফায়ার্স। মানে এই এটা আমাকে আইডেন্টিফাই করছে আমার ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালু কি। এমনটা নয় আমার কাছে আইডেন্টিফায়ারটা বেশি ইম্পর্টেন্ট, আমার কাছে ইম্পর্টেন্ট আমার ডেটা, আমার ভ্যালু। ঠিক আছে না, যেটার আমার প্রাইভেসি রাখা জরুরি আমার কাছে। কারণ স্বাভাবিকভাবে আমরা প্রোগ্রামিং করছি, আমরা এই প্রোগ্রামিংটা যখন লার্জ স্কেলে ইউজ করবো, আমরা তো ইউজারের থেকে ডেটা নেবো। তো আমরা যে ডেটাটা নিচ্ছি, সে ডেটাটাকে তো আমার কাছে সিকিউর রাখতে হবে, প্রাইভেসি মেনটেন করাতে হবে সেটা। নয়তো লোক আমাকে ডেটা কেন দেবে? আমার ভেরিয়েবল নিয়ে মধ্যে কথা নেই, কারণ আমি এ ইকুয়াল টু 5 লিখে পরের লাইনে করে দিতে পারি বি ইকুয়াল টু 5, ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেল। তো ভেরিয়েবলে কিছু যায় আসে না, কিন্তু আমার ডেটা যেন ঠিকঠাক জায়গায় যায়, আমার যেন ওই আইডেন্টিফায়ার্সটা, আমি যে ডেটাটাকে পয়েন্ট আউট করতে চাইছি, ও যেন সেই ডেটাকেই পয়েন্ট আউট করে। তো এই লজিকের বিষয়টা আইডেন্টিফায়ার্স এসছে। এবং এখানে একটা ছোট সুন্দর একটা মেমোরি অ্যাড্রেসের যে কথাটা আমি তুললাম, এখানে একটা দারুণ খেলা আছে, দারুণ খেলা, যেটা তোমাদের সিতেও প্রোগ্রামিং, তোমরা এই মেমোরি অ্যাড্রেস দিয়ে অনেক রকম খেলা শিখেছো। তো সেটা খুব একটা ভুলেও গেছো, হয়তো না ভুলে গেলেও ঠিক আছে, অতটা জটিলতা এখানে নেই, কিন্তু এখানে একটা ছোট্ট টুইস্ট আছে, সেটা আমি পরে বলবো। আচ্ছা, তো আইডেন্টিফায়ার্স এর কি গল্প, আইডেন্টিফায়ার্স এর কিছু বাবা রুলস আছে, যে রুলস গুলো তোমাকে মেনটেন করতে হবে। যেমন ধরো আইডেন্টিফায়ারে তুমি লেটার আর ডিজিট দিয়ে লিখতে পারো, কোনো অসুবিধা নেই এটা। কিন্তু অসুবিধা হচ্ছে তুমি কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবে না, এক্সেপশন আন্ডারস্কোর, আন্ডারস্কোর ছাড়া তুমি কিছু ইউজ করতে পারবে না।
আচ্ছা দাঁড়াও, একটা পিডিএফ তো আমার কাছে ছিল, কিন্তু পিডিএফটা এখন কোথায় আছে? দাঁড়া এক জাস্ট মিনিট, দাঁড়া একটু। দাঁড়া, আমাদের কিন্তু আমি এটা আপলোড করছি। ও শুট, তোমাদের কি যেটা নাম করে দিলাম সেমিস্টার 3? তোমাদের ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি। ড্রাইভে সবাই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে যখন দেখবে না, এখানে এটা ভুল লাগানো আছে। এইটা স্ক্রিপ্ট মোড নয়, এটা ভুল লেখা আছে। এটা অ্যাকচুয়ালি ইন্টারেক্টিভ। এটা কোথায় গেল? এই যে ভেরিয়েবল নেমস বা আইডেন্টিফায়ারের কিছু গল্প, ভালো করে দেখো কি বলেছে প্রথম গল্প। এ ভেরিয়েবল ক্যান হ্যাভ আ শর্ট নেম like X and Y, or a more descriptive name, age, car name, total value, এরকম করে আমরা ইয়ের নাম দিতে পারি, আইডেন্টিফায়ার। তোমরা আগের বছর তো শিখেছো, মোটামুটি এই কনসেপ্টটা তোমাদের জানা আছে যে টেম্প লিখি, মাই ভ্যাল লিখি, তো এই বিষয়টা আমরা ওখান থেকে শিখে এসেছি। এবার বলছে রুলস অফ পাইথন ভেরিয়েবলস, কি বলছে? এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। কি বলেছে? তুমি এমন ভাবে লেখা স্টার্ট করবে যার প্রথমে যেন লেটার নয়তো আন্ডারস্কোর ক্যারেক্টার হয়, দা না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কিরকম ভুল? দেখো তুমি এখানে কি দিয়ে স্টার্ট করেছো? নাম্বার দিয়ে। নাম্বার দিয়ে লেখা মানে এটা তোমার ভুল, এটা তোমার কিন্তু এরার শো করবে, কারণ আমরা আইডেন্টিফায়ারে কোনো নাম কিন্তু তোমার এই ইয়ে দিয়ে স্টার্ট করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট গল্প বলছে এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ আ নাম্বার। এই যে এখনই যেটা বললাম, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার্স অ্যান্ড আন্ডারস্কোর। আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে অ্যালফাবেট আর নাম্বার দুটোর কম্বাইন বলেছে। মানে ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, স্মল এ থেকে স্মল জেড, 0 থেকে 9 আন্ডারস্কোর সবই তুমি লাগাতে পারবে। ঠিক আছে? সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবার তুমি বলতে স্যার আমি যদি এরকম লিখি, এ জি ই দিয়ে 12 লিখেছে, এটা কি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। আমরা যদি লিখি এ জি ই 13, এটা লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবো। দুটো কম্বাইনে আমরা লিখতে পারবো, এতে কোনো আমার ভুল নেই, সবই চলবে। হয়ে গেল। ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। ওহো, সত্যি আমি যা বলছি তাই সেটা এখানে লিখেছি আগে থেকেই। হ্যাঁ। আচ্ছা, ভেরিয়েবল নেম আর কেস সেন্সিটিভ, এই যে যে যার 3 ডিফারেন্ট ভেরিয়েবল, মানে লজিক্যালি বিষয়টা এরকম পাবো। বাবা তুমি কোনো জায়গায় লিখেছো A=3, ক্যাপিটাল এ দিয়ে লিখছো 5, যে তুমি লিখেছো, সাপোজ লিখছো প্রিন্টে, এই এটা লেখার জন্য কোন ভ্যালুটা আসবে? অবশ্যই এই ভ্যালুটাই আসবে। কেস সেনসিটিভ মানে তোমরা অলরেডি জানো, কেস সেনসিটিভ মানে ছোট হাতের লেখার মানে যা বোঝায় সেটা ছোট হাতেই বোঝাবে, বড় হাতের লেখার মানে বড় হাতের লেখাই বোঝাবে, এটা এক নয়। মানে এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এ নয়, মানে এটা নট ইকুয়াল টু, মানে স্মল এ মানেও স্মল এর ভ্যালুই বোঝাবে, ক্যাপিটাল এ মানে ক্যাপিটাল এর ভ্যালু। তাই জন্য এখানে বলছে এরকম সবকটা স্মল এ লেখা, এটার প্রথমটা ক্যাপিটালে বাদ বাকি স্মল এ, এটা সবকটা ক্যাপিটাল, যেন বলছে আর 3 ডিফারেন্ট ভেরিয়েবলস। ঠিক আছে? এ ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ডস। ভীষণ ইম্পর্টেন্ট, এই পয়েন্টটাই তো ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি একটা কিওয়ার্ড দিয়ে কোনো রকম ভেরিয়েবল স্টার্ট করতে পারো না। সাপোজ তুমি তোমার আজকে মাথায় ইচ্ছা হয়েছে, তুমি লিখছো ইফ ইজ ইকুয়াল টু 100, এরকম। কারণ এই ইফ বলে এটার একটা কিওয়ার্ড আছে, ইফ বলে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের নাম দিয়ে কোনোদিনই তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবে না। ঠিক আছে না?
বুঝতে পেরেছো? আর কোনো স্পেশাল ক্যারেক্টার হোল্ড করে না, এক্সেপশন আন্ডারস্কোর ক্যারেক্টার। এই যে শুধু আন্ডারস্কোর ক্যারেক্টার নেয়, এছাড়া কোনো স্পেশাল ক্যারেক্টার নাই। এটা তো আমার একটা নোটের লেখা, তোমরা এটা থেকে দেখতে পারো, অসুবিধা নেই। আমি একটা বইয়ের পিডিএফও আপলোড করে দেবো, সেখানে আরো ডিটেলিং এ লেখা পেয়ে যাবে এবং এখানে আরো এক্সাম্পল আছে। ঠিক আছে না? যখন দেখো এখানে কোনগুলো পসিবিলিটিস ভ্যালিড, এখানে সবকটা স্মল এ ভ্যালিড, মাঝখানে আন্ডারস্কোর ইউজ করেছে ভ্যালিড, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট হতে পারে ভ্যালিড, এখানে স্মল এখানে ক্যাপিটাল ভ্যালিড, পুরোটা ক্যাপিটাল ভ্যালিড, পুরোটা ক্যাপিটাল লাস্টে একটা নাম্বার ভ্যালিড। নাম্বার পরে হতে পারে কিন্তু নাম্বার দিয়ে স্টার্টিং হতে পারে না। এখানে যেমন দেখো এটা মাঝখানে লাগিয়েছে, এটা কিন্তু আর আন্ডারস্কোর নেই, এটা হাইফেন হয়ে গেছে, বা হাইফেন বা মাঝখানে কিছু একটা বলা যায়, কিন্তু এটা এরার। ঠিক আছে না? এটা এরার। মাঝখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলেও এরার। ঠিক আছে, লেখা আছে ইললিগাল ভেরিয়েবল। আই হোপ অল ক্লিয়ার। ঠিক আছে, সবার এটুকু অব্দি। হ্যাঁ। ঠিক আছে, অস্মিতা হ্যাঁ স্যার। বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা চলো এই পিডিএফ থেকে আর তেমন এখন দেখার দরকার নেই, আবার পিডিএফ থেকে পরে আসবো। আচ্ছা, আইডেন্টিফায়ার্স বলে দিলাম। এরপরে আসছে লিটারেলস। লিটারেলস, আচ্ছা লিটারেলস মানে হচ্ছে সোজা কথায় ভ্যালুস। মানে তুমি এক্ষণে লিখলে ইকুয়াল টু 5, ধরো লিখছি বি ইজ ইকুয়াল টু 7.2325, আর একটা সি ইকুয়াল টু লিখছি আমার, এরকম লিখছি। খুব সিম্পল বিষয়, এটা আমার নিউমেরিক লিটারাল। নিউমেরিক লজিক্যালি নিউমেরিক ডেটাটা আরো ভাঙা যায়। ঠিক আছে, বাবা, এটা নিউমেরিক ডেটা মানে এটা একটা কোনো নাম্বারস কে জেনারেট করছে। স্যার তাহলে এটা কি? এটাও নিউমেরিক লিটারালের মধ্যেই পড়ে। নিউমেরিক লিটারটা আরো ভাঙা যায়, নিউমেরিক লিটারালের মধ্যে ইন্টিজার পড়ে, ফ্লোট পড়ে, কমপ্লেক্স নাম্বার পড়ে, আর এই এগুলো পড়ে মোটামুটি। বুলিয়ান ভ্যালুজও না, বুলিয়ানটা আলাদা, তাই হোক, এটা নিউমেরিক লিটারালের মধ্যে পড়ে। যেমন এটা কি? এটা আমার স্ট্রিং লিটারাল। এটা আমার কি? স্ট্রিং লিটারাল। এছাড়া আরো অনেক লিটারাল হয়, যেমন বুলিয়ান লিটারাল। বুলিয়ান লিটারাল মানে বলছি, যেমন ধরো লিখেছে এ ইকুয়াল টু ট্রু, এটা আমার বুলিয়ান লিটারাল। মানে ট্রু ফলস দিয়ে লেখা মানে সেটা বুলিয়ান লিটারাল। এগুলো আমরা আস্তে আস্তে একটু কাজ করতে করতে শিখবো, অত কিছু মানে মাথায় নিতে হবে না চাপ, আস্তে আস্তে কাজ শিখবো আমরা। ঠিক আছে না? এই মোটামুটি তোমাদের ফান্ডামেন্টালি এইসব জিনিস হয়ে গেল। এবার তোমরা মোটামুটি একটুখানি আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং এর দিকে জাম্প করবো, মানে প্রোগ্রামিং ছোটখাটো ছোট করে প্রোগ্রামিং শিখবো। আচ্ছা, তোমাদের এখন অনেক কিছু জিনিস বলা বাকি আছে, যেমন ইন্টিজার লিটারের মধ্যে অনেক কিছু হয়। ঠিক আছে, ওটা একটুখানি প্রোগ্রামিং করি, আস্তে আস্তে শিখবো। এটা মোটামুটি বেসিক তোমরা জেনে গেলে। এবার আমরা ছোটখাটো প্রোগ্রামিং শিখবো। প্রোগ্রামিং শিখতে শিখতে বিষয়টা আস্তে আস্তে ক্যাপচার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শুধু ছোট্ট করে কয়েকটা জিনিসের জ্ঞান দিয়ে দিই। জ্ঞানটা হচ্ছে না থাক, জ্ঞানটা পরেই দেবো। আমরা একটু প্রোগ্রামিং এর দিকে আসি। প্রোগ্রামিং এ আসি, আজকে আর বেশি বলবো না, দুটো একটা প্রোগ্রামিং দেখেই ই করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, স্ক্রিন ভিজিবল। হ্যাঁ, স্ক্রিন ভিজিবল হয়েছে। আচ্ছা দাঁড়াও এখন। আচ্ছা, এইগুলো তোমাদের দরকার নেই আপাতত। এবার আসছি বেসিক গল্প, সিনট্যাক্সের গল্প। আমরা যারা শিখেছি তারা সবাই এতদিন ধরে প্রিন্ট এফ স্ক্যানএফ এর একটা কম্বিনেশন শিখে এসেছিল। ওইসব পুরো একদম ভুলে যাও, ওইসব কিচ্ছু কাজে লাগবে না, ওইসব নাথিং, কোনো কাজে লাগবে না। আমরা ওখানে প্রিন্ট এফ লিখতাম, এখানে প্রিন্ট এফ লেখার দরকার নেই, নর্মালি প্রিন্ট, তার ভেতরে ব্র্যাকেট ওপেন ক্লোজ, তুমি যে লেখাটা শো করতে চাও সেই লেখাটা এখানে লিখবে হ্যালো ওয়ার্ল্ড,
সেটা নিচে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। লজিক্যালি আরো কিছু জিনিস বলছি, ধরো সাপোজ আমি এখানে ক্যাপিটালে পি লিখছি, দিয়ে আমি এখানে রান করাতে চাইছি। লজিক্যালি এটা এরর আসবে, দাদাও আসছে এররটা, সময় না একটুখানি এরা আবার এই তো এসছে, এরর এসছে। এরর দেখাচ্ছে নেম এরর, কারণ প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, মানে প্রিন্ট বলে ওদের সার্ভারে কিছু লেখা নেই। ওদের সার্ভারে লেখা রয়েছে স্মল পি। তো স্মল পি এর ভ্যালু মানে হচ্ছে স্মল পি তেই চলে প্রিন্ট। কিন্তু এই কোটেশনের ভেতর তুমি যা খুশি লিখতে পারো, তুমি কোটেশনের ভেতরে এখানে যদি মাথা মুন্ডু ভুলভালও লেখো তাতে কিছু যায় আসে না, যেটা তোমার ওখানেও যেটা ছিল সিতে। কারণ কোটেশনের ভেতরে লেখা তোমার হাতে, তুমি যেটা লিখতেছে সেটা ওরা তো জানতে চায় না, তো ওদের কাজ হচ্ছে সেটা দেখিয়ে দেওয়া, ঠিক আছে না? তো সেরকম এটা লেখাটা শো করে দেবে, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, নর্মাল সিম্পল লেখা। এরপরে আরো একটা সম্পর্কে আমরা জানি, যে খুব বেসিক প্রোগ্রামিং, আমরা দুটো নাম্বারের সাম কিভাবে করব। প্রথম কথা, a ইকুয়াল টু 5 নিচ্ছি, b ইকুয়াল টু ধরো 10 নিচ্ছি, দিয়ে লিখছি c ইজ ইকুয়াল টু a প্লাস b, দেন আমি প্রিন্ট করছি। সিম্পল বিষয়, এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। 15। এইবার বলবে স্যার আমরা তো সিতে এসে কত কিছু আগে ইন্ট লাগাতে হতো, ছাতার মাথা লাগাতে হতো, কোনো দরকার নেই। এখানে যখন তুমি ইকুয়াল টু 5 লিখছো, ও অটোমেটিক্যালি বুঝে নিয়েছে আমি এ তে একটা ইন্টিজার ভ্যালু স্টোর করেছি। ও বুঝে নেবে, তোমার কতদিন চাপ নিতে হবে। ঠিক আছে, 15 চলে এসছে, সিম্পল একদম সহজ সরল লেখা, কোনো জটিলতা নেই এর মধ্যে। এবার জটিলতা নাম্বার ওয়ান, যে আমরা এই ডেটাটাকে ইউজারের থেকে তুলবো, মানে এই 5 আর 10 এতক্ষণ ধরে আমরা নিজেরা লিখে দিয়েছি, সেটা তো আমার পোষাচ্ছে না, আমি ইউজারের থেকে নেব। সি প্রোগ্রামিং এ তুমি ইউজারের থেকে, এই তোমাদের পাইথন তো, হ্যাঁ তোমাদের তো পাইথন, সি কাদের পড়াচ্ছিলাম না? ও সি তো ওই এসএসসি পেপার গুলো না। আচ্ছা যাই হোক, আহ কেন করতাম আমরা সিতে, সি প্রোগ্রামিং এ আমরা কোনো ডেটা নেওয়ার জন্য কি করতাম, সেই প্রিন্ট এফ দিয়ে লিখতাম এন্টার নাম্বার, স্ক্যান এফ লাগাতাম, একটা সিস্টেম স্পেসিফায়ার লাগাতাম, তারপরে অ্যাট দ্য রেট দিয়ে সেই জিনিসটাকে ভেরিয়েবলের সাথে এত কিছু হেনা তেনা করতাম। এখানে সিম্পল বিষয়, এ ইজ ইকুয়াল টু তুমি কি ভ্যালু নেবেন, ইন্টিজার ভ্যালু নেবে না ফ্লোট ভ্যালু নেবে। সাপোজ তুমি ইন্টিজার ভ্যালু নেবে, লাগাও ইন্ট, একটা ব্র্যাকেট লাগাবে। এইবার আমরা ইনপুট ইউজারের থেকে নেওয়ার জন্য একটা ফাংশন ইউজ করবো যার নাম হচ্ছে ইনপুট ফাংশন। নর্মালি এখানে আর একটা ব্র্যাকেট ক্লোজ করবে, যে লিখবে এন্টার এন্টার আ ফার্স্ট নাম্বার। সো এখানে কি কাজ করলাম, ইনপুট ফাংশন কাজ করবে, এই মেসেজটাকে শো করাবে, এবং তার সাথে সাথে তুমি যে ভ্যালুটা দিলে সে ভ্যালুটাকে ও অ্যাকসেপ্ট করবে, এবং মেমোরিতে এই এ ভেরিয়েবলের থ্রু দিয়ে স্পেসিফিক কোনো মেমোরি অ্যাড্রেসে স্টোর করাবে। আর ইন্ট লিখেছে তার কারণ ও এখানে ইন্টিজার ভ্যালুই স্টোর করতে পারবে। তুমি এখন কিছু ইন্ট না লাগিয়ে তুমি দিচ্ছ ফ্লোট, কিন্তু তুমি লিখছো ইন্টিজার ভ্যালু, তাহলে কি করে হবে বাবা, গন্ডগোল হয়ে যাবে। তো সেই জন্য এই প্যারামিটারটা এখানে লিখতে হবে, ইন্ট ফ্লোট। এবার তুই বলবে স্যার যদি আমি ফ্লোট না দিই, ইন্টও না দিই, আমি এখন দেবো হচ্ছে স্ট্রিং ভ্যালু, দাও, সামনে কিছুই লাগানোর দরকার নেই, ইন্টও লাগাবে না ফ্লোটও লাগাবে না, তাতেও কাজ চলে যাবে। তার মানে বাই ডিফল্ট ও স্ট্রিং এ নেবে সেটাকে। আচ্ছা এই সব কথাটা সবটা বলা আমার উচিত হয়নি, এটা ভুলে যাও, আমরা শিখবো এই প্রোগ্রামিং, এখন বললে গেটে যাবে। এখন শুধু ভাবো ইন্টিজার ভ্যালু তুলছি ইউজারের থেকে, বি ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট, হলো, তুলে নিয়েছি আমরা। এবার সি ইজ ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিয়ে নিলাম যার মধ্যে এ প্লাস বি হবে, দিয়ে প্রিন্ট লিখছি। দেখো এবার কি হয়, রান করাই। এই দেখো এন্টার ফার্স্ট নাম্বার চাইছে, ধরো দিচ্ছি 25, এন্টার মারলাম। এন্টারের সেকেন্ড নাম্বার চাইছে, ধরো দিচ্ছি 30, 35। এই কি হতো, ভুলভাল ক্যালকুলেশন করলো নাকি? 35 আসতে হবে না, মাথা খারাপ লাগছে রে। আরে ছি, দেখো কি ভুল হয়েছে অ্যাকচুয়ালি, এখানে ইকুয়াল টু পরে মাইনাস হয়ে গেছে, আমি ভয় পেয়েছি।